তাহলে একটা সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড ওই সেলের নিউক্লিয়াসের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট থাকছে না। যে কোনো ফুড মলিকুলের যখন অক্সিডেশন হবে ওইখান থেকে ইলেকট্রন এসে পড়বে। আমরা যে ইঞ্জিনিয়ারিং গুলো করেছি এই জিনিসগুলো একটা সেল কিভাবে করতে পারে, হাউ H plus ions or how protons are accumulated between two membranes. Diffusion is a natural phenomenon. তো H plus হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যেতে চায়, আমাদের বডিতে যত CO2 আমরা রিলিজ করছি সব CO2 আসছে কোথা থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে। তো দেখো, based on last class of centriole and cilia, there is a question, there is a tricky question you can encounter. একটা কোয়েশ্চেন হচ্ছে so what would be the, একটা সেলের মধ্যে কয়টা সেন্ট্রিওল থাকবে, so what would be the minimum number of centriole in a dividing cell with 8 cilia and 2 flagella. তো যারা আগের ক্লাসটা করেছিল মোস্ট প্রবাবলি ওরা আনসারটা পারবে, পারার কথা। কি হতে পারে? কি একটা সেলের মধ্যে সেন্ট্রিওলের নাম্বার, সেন্ট্রিওলের অর্গানাইজেশনটা জানি কি ছিল? 9 plus 2 0। তো সেন্ট্রাল অর্গানাইজেশন ছিল 9 plus 0। তো 9 plus 0 আসলে কয়টা থাকবে যদি একটা সেলের মধ্যে দুটো ফ্ল্যাজেলা থাকে, 8টা সিলিয়া থাকে, and the cell is a dividing cell? কি হতে পারে? 14 হবে না, এটা অ্যাকচুয়ালি 12। হ্যাঁ, তাহলে ওর থেকে 2 বেশি, ওর থেকে 2 কম। কিসে হচ্ছে এটা? আমরা লাস্ট ক্লাসে একটা বেসিক জিনিস পড়েছিলাম, বা মেবি লাস্ট লাইনটা এমন কিছু একটা দেখেছিলাম যে সেন্ট্রিওল কি বানায়, বেস অফ বেসেল বডি অফ অল সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা। তাহলে যে কোনো সেলের মধ্যে, সাপোজ এটা একটা সেল, ওর মধ্যে একটা, এই সেলটার মধ্যে একটা মেমব্রেনাস এক্সটেনশন আছে, এই সেলটার সে এটা একটা ফ্ল্যাজেলা। তো যে কোনো একটা সেলের যদি ফ্ল্যাজেলা থাকে, এই ফ্ল্যাজেলাটা যেখান থেকে স্টার্ট হয়েছে, এই ফ্ল্যাজেলাটার নিচে একটা জায়গা থাকবে, যে কোনো সিলিয়া এন্ড ফ্ল্যাজেলার মধ্যে এমন একটা কি থাকবে, এটাকে আমরা বলছিলাম বেসেল বডি। তো ফর এনি ইউক্যারিওটিক সেল, মানে যার মধ্যে নিউক্লিয়াস আছে, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, সো এটা একটা ইউক্যারিওটিক সেল, যে কোনো ইউক্যারিওটিক সেলের মধ্যে যদি সিলিয়া থাকে বা ফ্ল্যাজেলা থাকে, সিলিয়া আর ফ্ল্যাজেলার বেসের মধ্যে একটা বেসেল বডি থাকে, আর এই বেসেল বডিটা আসলে কি? সেন্ট্রিওল। এই বেসেল বডিটা আসলে একটা সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল ফর্মস বেসেল বডি অফ এনি ইউক্যারিওটিক সিলিয়া আর ফ্ল্যাজেলা।
দ্যাট মিনস এখান থেকে তোমার ডাইরেক্টলি 10 আসছে। তুমি জানো যে তোমার কোয়েশ্চেনটার মধ্যে যে একটা সেলের মধ্যে 8টা সিলিয়া আছে, 2টো ফ্ল্যাজেলা আছে, তো সবার জন্য একটা একটা করে যদি সেন্ট্রিওল থাকে, এখানেই তো 10টা এসে পড়ছে, তো 10 সেন্ট্রিওল থাকছে। কিন্তু কোয়েশ্চেনটাতে আরেকটা জিনিস বলা আছে যে এটা একটা ডিভাইডিং সেল। যে কোনো সেল যদি ডিভাইড করতে হয়, আর অ্যানিমাল সেল যদি ডিভাইড করে, ওর মধ্যে কি থাকতে হবে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম ইজ মাস্ট ফর সেল ডিভিশন। দ্যাট মিনস এই সেলটার মধ্যে সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোম প্রেজেন্ট, and centrosome is also called diplosome. কেন জানি সেন্ট্রোজোমকে কেন ডিপ্লোজোমও বলা হয়? হ্যাঁ, because it contains two centriole. তো সেন্ট্রোজোমের মধ্যে আবার কি আছে? 2টো সেন্ট্রিওল আছে, তাহলে 10 সেন্ট্রিওল প্লাস 2, তাহলে মিনিমাম নাম্বার অফ সেন্ট্রিওলস এই সেলটার মধ্যে যেটা থাকতে হবে, আনসার হবে 12। 8টা আর 2টো, এটা আসছে 8টা আসছে আমার সিলিয়ার জন্য, 2টো আসছে ফ্ল্যাজেলার জন্য, আর 2টো আসছে কিসের জন্য? হ্যাঁ, সেলটা ডিভাইডিং দেখে ওর মধ্যে সেন্ট্রোজোম থাকতেই লাগবে, ডিভাইডিং সেলে সেন্ট্রোজোম মাস্ট। ঠিক আছে, সো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে টাফ সেল অর্গানেলের মধ্যে এটাই ছিল, সিলিয়া, ফ্ল্যাজেলা এন্ড সেন্ট্রিওলের পার্ট। বাকিগুলো ইজি ইজি, বা এগুলো আগেও আমরা পড়েছি, হয়তো এই জায়গাগুলো বেশি একটা আগে কোনো সময় দেখিনি, মানে 9-10 হয়তো দেখোনি। তো নাও উইল সি মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড এমন একটা সেল অর্গানেল which has its own DNA, which has its own ribosome, so they can synthesize their own protein, so they are not dependent on the nucleus of the cell. তাহলে একটা সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড ওই সেলের নিউক্লিয়াসের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট থাকছে না, তো আমরা এগুলো ওদেরকে বলবো সেমি অটোনোমাস সেল অর্গানেল। সেমি অটোনোমাস সেল অর্গানেল বোঝার জন্য ফার্স্টে একজন সায়েন্টিস্ট যার নাম লিন মার্গুলিস, ওর একটা থিওরি, the scientist named Lynn Margulis proposed a theory called endosymbiotic theory for the origin of mitochondria and plastid. সো এই সেল অর্গানেল গুলো আমাদের সেলের ভিতরে এসেছে কোত্থেকে এটা বোঝার জন্য একটা থিওরি দিয়েছিল। আমরা দেখবো এই থিওরিটা কিভাবে ভ্যালিড, কিভাবে সবকিছু জাস্টিফাই করে। তাহলে এটা বোঝার জন্য ফার্স্টে আমাদের একটা স্টোরি দেখতে লাগবে। সে অনেক বছর আগে একটা এই মোটা সোটা সেল, যে সেলটা একটা ইউক্যারিওটিক সেল, ঠিক আছে, সো অ্যান ইউক্যারিওটিক সেল অনেক বছর আগে, সে 3 billion years ago, so 3 billion years ago an eukaryotic cell
উইথ নো মাইটোকন্ড্রিয়া, নো প্লাস্টিড। অনেক বছর আগে ইউক্যারিওটিক সেলের মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড ছিল না। তখন এই সেলটা জাস্ট ওর মধ্যে কি কি এসেছে, নিউক্লিয়ার মেমব্রেন এসেছে, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস এসেছে। ওর কাছে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। তোমার বুঝতে লাগবে যে পৃথিবীর মধ্যে যখন প্রথম ইউক্যারিওটিক সেল এসেছিল, এর আরো অনেক বছর আগের থেকে আর্থের মধ্যে কে ছিল, প্রোক্যারিওটিক সেল ছিল। তো প্রোক্যারিওটিক সেল মোর এক্সপিরিয়েন্স, তো এতদিনে জানে আর্থের অ্যাটমসফিয়ার কেমন, কিভাবে এনার্জি ডিরাইভ করতে হয়। ইউক্যারিওটিক সেল নিউলি এসেছে, ইউক্যারিওটিক সেল এটা এখনো বুঝেনি যে কিভাবে এনার্জি এক্সট্রাক্ট করবে। তো এমনই একটা ব্যাকটেরিয়া যেটা প্রোক্যারিওটিক সেল, that can efficiently extract energy from food. তো কি দেখেছি, একটা প্রোক্যারিওটিক সেল, একটা ইউক্যারিওটিক সেল অনেক বছর আগে যখন নিউলি ইউক্যারিওটিক সেল ফর্ম হচ্ছিল আর্থের মধ্যে, সো নিউলি ফর্মড ইউক্যারিওটিক সেল ওরা কি দেখেছে যে এই ছোট ছোট সেলগুলো খুব ইফিশিয়েন্টলি ফুডের থেকে এনার্জি এক্সট্রাক্ট করতে পারে। ওরা এত এফিশিয়েন্টলি পারে না, বাট ওদের সার্ফেস এরিয়াটা বেশি হওয়ায় ওরা বেশি ফুড কালেক্ট করতে পারে। So they can collect more food, but they cannot extract energy efficiently from the food. But these cells, they cannot collect ample amount of food, but they can extract enough energy from even less amount of food. তো লেস ফুড থেকেও খুব বেশি এনার্জি পাচ্ছে ওরা, ওরা বেশি ফুড নিয়েও বেশি এনার্জি পাচ্ছে না। তো তখন এমন কিছু সেল কি করেছে, একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনশিপে গেছে। ও বলছে কি, যদি আমরা এরকম দেখি যে এই সেলটা যেহেতু ওর কাছে বেশি, ওর সারফেস এরিয়া বেশি হওয়ায় ও প্রচুর ফুড কালেক্ট করতে পারবে, আর ও কম হয় বেশি ফুড কালেক্ট করতে পারবে না। ও যদি বেশি ফুড কালেক্ট করে ফুডগুলো যদি ওর দিকে চ্যানেল করে দেয়, মোর অ্যান্ড মোর ফুড যদি ওর দিকে চ্যানেল করে দেয়, আর এই সেলটা যদি বেশি ফুড পেয়ে পেয়ে অনেক বেশি এনার্জি, এটিপি বেশি করে বানায় আর কিছু, কারণ সব এটিপি ওর দরকার নেই, কিছু যদি ওকে দিয়ে দেয়, then this is a symbiotic association. তো এমন টাইপের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন আর্লি ইউক্যারিওট, তাহলে যাদের নিউক্লিয়াস ছিল, অ্যান্ড প্রোক্যারিওটস। ঠিক আছে, এবার ইউক্যারিওটিক সেলস গুলো একটু চালাক বেশি। ওরা কি করেছে, বলছে ঠিক আছে তুমি এই সাইড থেকে আমাকে এনার্জি না দিয়ে একটা কাজ করে আমি তোমাকে খেয়ে ফেলি। তাহলে যদি এই বড় সেলটা ছোট সেলটাকে খেয়ে ফেলে, খেয়ে মারবে না ওকে, বলছে আমি এই সেলটা যদি এটাকে ভিতরে নিয়ে নেয়, নিলে পরে ও বলছে মানে ওর কাছে কি আছে,
যে ও সব ডাইরেকশন থেকে ফুড ওকে দিতে পারবে। এখন তো একটা ডাইরেকশন থেকে ফুড দিতে পারছে, একদিকে চ্যানেল করতে পারছে। এটাকে যদি এটাকে যদি মাঝখানে নিয়ে নাও, তাহলে সব ডাইরেকশন থেকে ওকে ফুড দিতে পারবে। সো আমরা যে এতক্ষণ যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনটা দেখেছি, এটা যখন দুইটা আলাদা আলাদা আছে, যদি একটা একটার ভেতরে এসে পড়ে, ইনসাইড একটা সেল যদি আরেকটা সেলের ভেতরে ঢুকে যায়, দেন দিস ইজ এন্ডোসিম্বায়োসিস। একটা হচ্ছে জাস্ট সিম্বায়োসিস, যেটা আমরা এলিগিয়ান ফাঞ্জাইয়ের মধ্যে দেখতে পারি, লাইকেন্স। আরেকটা হচ্ছে একটা সেলের মধ্যে আরেকটা সেল ঢুকে যাওয়া। তো দেখো, এই সেলটা যদি এই ব্যাকটেরিয়াকে যদি ভেতরে নিয়ে নেয়, ব্যাকটেরিয়ার মধ্যে কয়টা মেমব্রেন আছে? সেল মেমব্রেন। ব্যাকটেরিয়ার মধ্যে সেল মেমব্রেন কয়টা আছে? একটা না দুটো? ব্যাকটেরিয়া একটাই তো হবে। যে কোনো সেলে একটাই তো সেল মেমব্রেন থাকবে। সো একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটাই সেল মেমব্রেন। আর এই সেলটা যে ওকে খেয়েছে, ওর উপর দিয়ে আরেকটা মেমব্রেন আসবে না? তাহলে এটা হচ্ছে ভেসিকুলার মেমব্রেন। ও যে ভেসিকেলটা বানিয়েছে, এটা মেমব্রেনাস ব্যাগ বানিয়েছে। তাহলে এটা দিয়ে আমরা কি এক্সপ্লেন করতে পারি? Why mitochondria and why plastid has কি ডাবল মেমব্রেন? তাহলে মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিডের মধ্যে কেন ডাবল মেমব্রেন আছে, আর বাকি কোনো সেল অর্গানেলতে কেন ডাবল মেমব্রেন নেই, এটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। এরপর তাহলে এই থিওরিটাকে সাপোর্ট করার জন্য প্রচুর পয়েন্টস। আমি এখানে কি লিখছি? এভিডেন্সেস অফ এন্ডোসিম্বায়োটিক থিওরি। এই থিওরির সায়েন্টিফিক এভিডেন্স কি? ফার্স্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড আর ডাবল মেমব্রেনাস। সো মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড আর ডাবল মেমব্রেনাস। সেকেন্ড, ব্যাকটেরিয়ার মধ্যে কি টাইপের ডিএনএ আছে? হ্যাঁ, ডিএনএ 70s করতে সার্কুলার ডিএনএ। তাহলে প্রেজেন্স অফ সার্কুলার ডিএনএ। ইউক্যারিওটিক সেলে তো সার্কুলার ডিএনএ থাকে না, সব লিনিয়ার ডিএনএ হবে। যে কোনো ইউক্যারিওটিক সেলের লিনিয়ার ডিএনএ, ওদের মধ্যে সার্কুলার ডিএনএ। থার্ড, 70s রাইবোসোম। ফোর্থ, প্রেজেন্স অফ একটা প্রোটিন যার নাম পোরিন। পোরিন প্রোটিন, এটা শুধু ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, এটা আবার মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডেও পাওয়া যায়। প্রেজেন্স অফ পোরিন প্রোটিন। So all these statements support endosymbiotic theory by Lynn Margulis that mitochondria and plastid were prokaryotic cell many years back. So mitochondria and plastid were prokaryotic cell many years back. Porin is a kind of channel protein, যার ভেতর দিয়ে কিছু প্রোটিন, ওরা প্রোটিন বাইরের থেকে যদি কিছু নিতে হয় ব্যাকটেরিয়া, এই প্রোটিনস গুলো দিয়ে নেয়। তো এগুলো শুধু ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। তো আমাদের আমাদের সেলে যদি ওয়াটার এন্টার করে উইথ দ্য হেল্প অফ কি চ্যানেল? ওয়াটার চ্যানেল।
সো ওয়াটার যদি এন্টার করে ওয়াটার চ্যানেল দিয়ে ঢুকবে, সোডিয়াম যদি এন্টার করে সোডিয়াম চ্যানেল দিয়ে ঢুকবে। বাট ইন ব্যাকটেরিয়া ওয়াটার এন্টার্স থ্রু পোরিন। সো মাইটোকন্ড্রিয়া, গ্রিক মাইটোজ, মাইটোজ মিন্স, দেখো আমরা এটা আবার মাইটোসিসেও পড়বো। মাইটোজ মিন্স থ্রেড, and chondrion means granular body. So chondrion means granular body. So thread like granular body প্রথমবার এটাকে মাইটোকন্ড্রিয়া বলা হয়েছিল। So it was named by a scientist named Benda. Now mitochondria mitochondria is the outer membrane, inner membrane, and this is perimitochondrial space. There are some finger-like projections called cristae. The cristae are formed by inner membrane. তো ইনার মেমব্রেনটাই ভিতর দিকে ফিঙ্গার মতো প্রজেকশন বানিয়ে রেখেছে একদম। So the inner membrane encloses a gel-like area called matrix. This gel-like area is matrix. Matrix of mitochondria contains circular DNA. আর এখানে রাইবোজোমস আছে 70S টাইপ। তো 70S রাইবোজোম, সার্কুলার ডিএনএ। সার্কুলার মানে একদম সার্কেল হতে লাগবে এমন কোনো কথা নেই। সার্কুলার মানে দেয়ার ইজ নো ফ্রি এন্ডস। সো ডিএনএ যদি কোনো ফ্রি এন্ড না থাকে then it is circular. Now the inner membrane of mitochondria contains a chain of proteins. এমন দেখা যাবে যে অনেকগুলো প্রোটিন একটা চেইন ফর্ম করে রেখেছে। So the inner membrane of mitochondria contains chain of protein. Usually the chain is made up of 4 proteins. এই চেইনটার মধ্যে সবসময় চারটা চারটা করে প্রোটিন থাকে। 4 protein. So chain of 4 protein complex
This is called electron transport chain. Electron transport chain. ইলেকট্রনস কোত্থেকে পাবে? ইলেকট্রনস কোত্থেকে পাবে? In which reaction there is loss of electron? Oxidation, loss of electron. So in oxidation, due to oxidation of food molecules, যে কোনো ফুড মলিকিউলের যখন অক্সিডেশন হবে ওইখান থেকে ইলেকট্রন এসে পড়বে, ওই ইলেকট্রন গুলোকে পাস করাবে এরকম কিছু চেইন দিয়ে। ঠিক আছে? তো মেট্রিক, সার্কুলার ডিএনএ, 70s রাইবোসোম, ক্রিস্টি, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখানে দেখবো, there are some table tennis racket type structure. টেবিল টেনিসের র্যাকেটের মতো কিছু প্রোটিন সব জায়গায় এই জায়গাগুলোর মধ্যে থাকবে। আর ওদেরকে আমরা বলবো কি? এই জায়গাগুলোকে বলবো ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট। ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট। They are also called F0 F1 particle. F0 F1 particle, also known as oxysome. তো এমন যদি কোনো স্ট্রাকচারে অনেক বেশি নাম থাকে, একটা দুটা তিনটা চারটা, যত বেশি নাম থাকবে এত বেশি ফাংশনস, কারণ এক একটা ফাংশন এক একজন ডিসকভার করেছে আর এক একটা নাম দিয়ে দিয়েছে। তো তার নাম আছে এলিমেন্টারি পার্টিকেল, কমপ্লেক্স 5, সব নাম যদি লিখি, also known as elementary particle, also known as complex 5. কমপ্লেক্স 5 কেন? কারণ এখানে আমরা চারটা প্রোটিন কমপ্লেক্স বলেছিলাম চেইনে, চারটা চারটা করে, তাহলে কমপ্লেক্স 1 to 4 ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আছে, আর আরেকটা এক্সট্রা কমপ্লেক্স চেইন থেকে বাইরে আছে, এটাকে আমরা বলছি কমপ্লেক্স 5। ফাংশন আসলে এক দুটোই, বাট এগুলোকে যখন কেউ ডিসকভার করেছে একটু অন্য ওয়েতে ডিসকভার করেছে। আর ডিসকভার যদি তুমি এত কষ্ট করে কিছু একটা করো, তুমি ভাবে দে এটার মধ্যে আমার নাম লাগিয়ে, ঠিক আছে, তো তোমার নাম দিয়ে দিলে বা তোমার নামের ইনিশিয়াল একটা দিয়ে দিলে। See, mitochondria minus or after removing its outer membrane, তো মাইটোকন্ড্রিয়া থেকে বাইরের মেমব্রেনটা সরিয়ে দিলে, so mitochondria minus its outer membrane is called mytoplast. তো মাইটোপ্লাস্টটা দেখতে এরকম হবে,
এমন টাইপের কিছু স্ট্রাকচার। সে মাইটোকন্ড্রিয়া is the powerhouse of the cell. Mitochondria is called the powerhouse of the cell because it can generate ATP from movement of protons. এবার দেখো এখানে কিছু আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও দেখে নিয়েছি, আবার এখানে প্রোটনও দেখছি। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জাস্ট নামটা পড়েছি, এটার কমপ্লেক্সিটিটা আমরা একটা চ্যাপ্টার আছে রেসপিরেশন ইন প্ল্যান্টস, ওইখানে ডিটেলসে দেখবো। এই ডিটেলস গুলো আমরা আরেকটা চ্যাপ্টারেই দেখবো রেসপিরেশন ইন প্ল্যান্টসে। মাইটোকন্ড্রিয়া এটিপি জেনারেট করতে পারে from movement of protons through F0 F1. তো প্রোটনস যখন F0 F1 পার্টিকেলস এর মাঝখান দিয়ে, এবার প্রোটনস কেন F0 F1 পার্টিকেলের মাঝখান দিয়ে মুভ করবে? তো আমরা একটা সিম্পল how any hydroelectric project work, আমরা একটা সিম্পল একটা মানে যে কোনো ড্যাম থেকে যে এনার্জিটা এক্সট্রাক্ট করা হয়, ধরো ওয়াটার মুভমেন্ট থেকে যেভাবে এনার্জি এক্সট্রাক্ট করা হয়, ধরো আমরা একটা সিম্পল জিনিস দেখি, সে এইটা একটা এদিক দিয়ে একটা রিভারের মধ্যে ওয়াটার ফ্লো করছে, তো রিভারে জল ফ্লো করছে, আমি আমি দেখছি কি আমরা যে ইঞ্জিনিয়ারিং গুলো করেছি এই জিনিসগুলো একটা সেল কিভাবে করতে পারে বা সেল কিভাবে করে এসেছে এত বছর। আমি কি দেখছি যে একটা নদী দিয়ে ধরো এদিকে জল যাচ্ছে, এদিকে আমি যদি মাঝখান দিয়ে একটা ওই যেটা ড্যাম বানিয়ে দিই, তাহলে এখানে একটা ব্যারিয়ার, তাহলে এখানে একটা ব্যারিয়ারের জন্য জলটা এসে জমছে এই জায়গায়, তাহলে এক সাইডে জল একদম জমে গেছে, আরেকদিকে জল নেই। এরপরে কি করা হয়, এই ড্যামের কিছু গেট ওপেন করে দেওয়া হয়, ওই গেট গুলোর জন্য ওয়াটার খুব ফাস্ট ফ্লো করে। তাহলে প্রথমে একটা ড্যাম দিয়ে জলটাকে পুরো আটকে দিল, নদীর মধ্যে এক সাইডে জল পুরো জমে গেল। এরপর যদি ওই ড্যামের মধ্যে কিছু কিছু গেট ওপেন করে দেওয়া হয়, ওই গেট গুলো দিয়ে জল যে পড়তে থাকবে, আমরা এখানে এই জলটাকে কিছু টারবাইন, জলটা যখন পড়ছে এখানে টারবাইন রোটেট করছে, এইখান থেকে আমরা পাওয়ার জেনারেট করছি। তাহলে কি হয়েছে আসলে, আমরা ফার্স্টে একদিকে জল জল এত জমিয়েছি যে জলের পটেনশিয়াল এনার্জি, যেহেতু হলো হাইট হাইট বাড়ছে, একটা জায়গার মধ্যে এতটা জল জমে গেছে, এক সাইডে অনেক বেশি পটেনশিয়াল এনার্জি। তাহলে একদিকে যখন পটেনশিয়াল এনার্জিটা অনেক বেশি হয়ে গেছে, আমরা যখন ড্যামটা ওপেন করেছি মুভ হচ্ছে, দ্যাট মিনস কি কাইনেটিক এনার্জি। এই জলের যে কাইনেটিক এনার্জি, এইটাকে আমরা টারবাইনের থ্রুতে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করেছি। ওইটাকে আমরা স্টোর করে রাখছি বা সাপ্লাই দিচ্ছি। তাহলে এমন ভাবে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইন্টারমেমব্রেন স্পেসে, ইন্টারমেমব্রেন স্পেস কোন জায়গাটা,
ইন্টারমেমব্রেন স্পেস হচ্ছে এই যেটা আমরা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলেছি। এই জায়গাটার মধ্যে মাইটোকন্ড্রিয়াতে প্রচুর H+ জমাতে থাকে। মাইটোকন্ড্রিয়া এই স্পেসটার মধ্যে কি করতে থাকবে? H+ অ্যাকুমুলেশন। কিভাবে করবে ওই জিনিসটা আমরা একটা সেপারেট চ্যাপ্টারে দেখব। হাউ H+ ions or how protons are accumulated between two membrane। তো দুটো মেমব্রেনের মধ্যে কিভাবে প্রোটন অ্যাকুমুলেট হবে, এটা একটা পুরো চ্যাপ্টারে এটা দেখতে হবে অনেক ডিটেলস। এখন আপাতত আমরা এতটুকু জেনে রাখি এই জায়গায় যে ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে কি হয়, H+ জমতে থাকে। তাহলে ইনসাইড মাইটোকন্ড্রিয়া in the intermembrane space H+ ion accumulates। H+ যখন জমবে, H+ গুলো আর কোথাও বা আর কোনো জায়গা দিয়ে বের হতে পারে না। তো মেমব্রেনস আর যে কোনো মানে আউটার মেমব্রেন বলো আর ইনার মেমব্রেন বলো, membrane doesn't allow H+ to pass through। তাহলে H+ যদি কোনো দিক দিয়ে আর পাস না হতে পারে, মাঝখানে জমতে থাকে, তাহলে একদিকে H+ অনেক বেশি হয়ে যাবে। এবার আমি দেখি এটা যদি আমার আউটার মেমব্রেন হয় আর এটা যদি আমার ইনার মেমব্রেন হয়, আউটার আর ইনারের মাঝখানে প্রচুর H+ জমে গেছে। So more and more H+ accumulated between outer membrane and inner membrane. Now inner membrane এর মধ্যে কি আছে? Inner membrane has F0 F1 particle। F0 F1 particle allows H+ to pass through। তাহলে এটা যদি F0 F1 particle হয়, আমাদের লাস্ট ডায়াগ্রামটার সাথে যদি দেখো F0 F1 particle কোথায় আছে? ইনার মেমব্রেনে। আর এটা ফেস করা আছে কোন দিকে? ম্যাট্রিক্সের দিকে। টুয়ার্ডস ম্যাট্রিক্স এটা ফেস করো। এবার যদি এই মাঝখানে H+ জমে যায় এই স্পেসটাতে, তাহলে H+ যদি ইন্টারমেমব্রেন স্পেসে বেশি করে জমে যায়, ওরা আর কোনো দিক দিয়ে বের হতে পারে না, ওদের বের হওয়ার শুধু একটাই রাস্তা। তো membrane doesn't allow H+ to pass through, it can only pass through F0 F1 particle। তাহলে ওরা যদি F0 F1 পার্টিকেলের মাঝখান দিয়ে বের হতে পারে, F0 F1 পার্টিকেলটা এই ড্যামের মতোই, কি ড্যামের মধ্যে যেমন আমি রাস্তাটা যখন ছেড়ে দিয়েছি, জলটা যখন পড়ছে, ওরা এমন এমন জায়গা দিয়ে জলটাকে ফেলাচ্ছে যেখানে নিচে টারবাইনস আছে। যত টারবাইন গুলো যত স্পিডে ঘুরছে, এখানে এনার্জি স্টোর হচ্ছে। তো সেম এদিকেও H+ এদিকে অনেক বেশি আছে আর এদিকে কম আছে। H+ এদিক থেকে এদিকে যেতে চায়, ডিফিউজ করতে চায়। ডিফিউশন ইজ এ ন্যাচারাল ফেনোমেনন। তো H+ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যেতে চায়। ও যখন F0 F1 পার্টিকেলের মাঝখান দিয়ে যাচ্ছে, এই যে পার্টিকেলটা, এটার এই জায়গাটাকে আমরা বলি F1, আর যেটা মেমব্রেনের সাথে লেগে থাকে এটাকে বলি F0। তাহলে যে পার্টটা মেমব্রেনের সাথে লেগে থাকে দ্যাট ইজ F0, আর যে পার্টটা ম্যাট্রিক্সের দিকে বেরিয়ে থাকে দ্যাট ইজ F1। তাহলে ম্যাট্রিক্সের সাইডে যেটা বেরিয়ে রয়েছে এটা F1। F1 কি করতে পারে, ওর মাঝখান দিয়ে যখন কোনো একটা আয়ন মুভ করছে, ওই আয়নের কাইনেটিক এনার্জি ইউজ করে, বিকজ ইট ইজ মুভিং, সো ইট হ্যাজ সাম এনার্জি। তোর এনার্জিটা ইউজ করে ও কি করবে, ADP অ্যান্ড ফসফেট এই দুটাকে একসাথে লাগিয়ে দেবে। তাহলে কি হবে, ATP। দ্যাট মিনস
আমি যেখানে লিখেছি mitochondria is a powerhouse of cell. It can generate ATP from the movement of protons through F0 F1 particle. So F0 F1 পার্টিকেলের মাঝখান দিয়ে যখন প্রোটনস পাস হতে যাবে তখন কি ফর্ম হবে? এটিপি ফর্ম হবে। তাহলে এখানেও এনার্জি কনভার্সন হচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম। তো প্রথমে আমরা একদিকে বেশি জমিয়ে রেখেছিলাম H প্লাস, তাহলে H প্লাস এর পোটেনশিয়াল এনার্জি বাড়ছিল। এরপর H প্লাস যখন একটা জায়গা পেলো মুভ করার জন্য, ওর কাইনেটিক এনার্জি ইউজ করে মুভ করছে। আর আর ওর কাইনেটিক এনার্জিটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি আমাদের ফর্মে, একটা কেমিক্যাল ফর্মে, কেমিক্যাল এনার্জিতে। তাহলে এটিপি একটা কেমিক্যাল এনার্জি। তাহলে এনার্জি কনভার্সন মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলছে। Now there is a name to this process. This is called oxidative phosphorylation. This formation of ATP is also known as oxidative phosphorylation. মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে আর তখনই এটিপি ফর্মেশন হবে। এবং মাইটোকন্ড্রিয়ার কিছু আদার ফাংশনস আমরা একসাথে লিখে নিই। ফার্স্ট ফাংশন তো ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সেকেন্ড ফাংশন ব্রেকডাউন অফ ফুড using oxygen. And due to this, there is release of CO2. আমরা যত CO2 ছাড়ছি, আমরা যখনই এক্সেল করছি, আমরা যখনই শ্বাস ফেলছি, যে অ্যামাউন্ট অফ CO2 টাই ছাড়ছি, যাই CO2 ছাড়ছে, এটা এই সবগুলো CO2 আসছে কোত্থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে, আর কোনো জায়গা থেকে না। আমাদের বডিতে যত CO2 আমরা রিলিজ করছি, সব CO2 আসছে কোত্থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে। আর প্রসেসটার নাম কি? যে প্রসেসটার থেকে CO2 রিলিজ হয়, দ্যাট ইজ ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে CO2 রিলিজ হবে। তো যে প্রসেসটার থেকে CO2 রিলিজ হয় এটা হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে ফুড ব্রেক হবে, স্টেপ ওয়াইজ ব্রেকডাউন, ওইটাও আমাদের আলাদা চ্যাপ্টার আছে, এখানে ডিটেলসে গিয়ে লাভ নেই। শুধু শুধু আমরা দেখেছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, দেখেছি ক্রেবস সাইকেল। Then there is a process called beta oxidation of fatty acid. তাহলে this is breakdown of fat. Breakdown of fat. ঠিক আছে, তো ফ্যাট ব্রেকডাউনের জন্য আমার মাইটোকন্ড্রিয়া দরকার, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু এনজাইমস দরকার। দ্যাট মিন্স তুমি ধরো তুমি আস্তে আস্তে অনেক পড়তে পড়তে অনেক মোটা হয়ে গেছো, ঠিক আছে, পড়াশোনা করতে করতে, ঠিক আছে, এরপর তুমি মেডিকেল ফেডিকেল পেয়ে গেছো একজন ডক্টরের কাছে, যাতে তোমাকে কিছু সাজেস্ট করে কি কি করার। অনেক ডায়েট, জিম, অনেক কিছু সাজেস্ট করলো। তারপর তুমি নেক্সট 3 ইয়ার্স ধরে জিম করেছো, 3 বছর জিম করেও তোমার শরীরটা আর কমছে না, আরো মোটা হচ্ছে মনে হচ্ছে। তো যদি এমন হয়, এত ডায়েট মেনটেন করছো, জিম করছো, বাট স্টিল মোটা হয়ে যাচ্ছ, মোস্ট প্রবলি প্রবলেমটা কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি বডির মধ্যে যে জায়গাতে ফ্যাটটা ব্রেক হবে,
ফ্যাট ব্রেক হতে গেলে যে প্রসেসটা, একটা প্রসেসটার নাম হচ্ছে বিটা অক্সিডেশন। এই প্রসেসটা হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, বুঝতে পারছি। মাইটোকন্ড্রিয়াল এনজাইমস এর প্রবলেম থাকতে পারে, which is present in obese persons. So obesity is a disorder. Fourth, হিট প্রোডাকশন। তো বডির মধ্যে যে কনস্ট্যান্টলি হিট প্রডিউস হচ্ছে, production of heat in the body is called thermogenesis. Thermogenesis. এই জিনিসটাও মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। মাইটোকন্ড্রিয়াতে inner membrane has very high protein is to lipid ratio. P is to L ratio means protein is to lipid ratio. অনেক বেশি প্রোটিন আছে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন। তোমরা যদি সেল চ্যাপ্টারটা জাস্ট একটু খুলে প্রথম 2-3টা পেজ পড়েই ইউক্যারিওটিক সেল যেখানে আছে, এখানে একটা পার্সেন্টেজ আছে যে আরবিসি মেমব্রেনের মধ্যে কত পার্সেন্ট প্রোটিন, কত পার্সেন্ট লিপিড, কত পার্সেন্ট প্রোটিন, 50, আর লিপিড 40%। বাকি পার্সেন্টটা কি? বাকি পার্সেন্টটা কোলেস্ট্রল তো লিপিডের আন্ডারে, বাকি পার্সেন্টটা কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইডস। সো মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনের মধ্যে ভেরি হাই প্রোটিন ইস টু লিপিড রেশিও। আর আরবিসিতে, আরবিসির সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনে আমরা যেমন জানি 52% প্রোটিন, 40% লিপিড। এটা এনসিইআরটি তে আছে। Mitochondrial inner membrane is less permeable as compared to outer membrane. ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো প্লাস্টিকে। এগুলো হচ্ছে মেজর ফাংশনস, মাইনর প্রচুর ফাংশনস আছে, এগুলো দরকার পড়বে না। মাইনর ফাংশনস গুলো কারো না কারোর সাথে আবার ম্যাচ হয়ে যাবে অন্য একটার সাথে, ইট উইল ইনক্রিজ কনফিউশন। প্লাস্টিড, there are 3 different forms of plastid. Chlorochromo and leuco. So chloroplast,
ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। এখানে আমরা যে আজকে ফার্স্ট যে পার্টটা দেখেছি, এভিডেন্সে এখানে 5 নম্বর একটা এভিডেন্স অ্যাড করো যে মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড যখনই ডিভাইড করে, কি প্রসেসে ডিভাইড করবে? ফিশন, যেভাবে ব্যাকটেরিয়া ডিভাইড করে। তো ব্যাকটেরিয়া ডিভাইডস বাই বাইনারি ফিশন, mitochondria and plastid also divides by binary fission. তাহলে এগুলো সব কমন ফাংশন, তো এই জন্য এগুলো আর আমি লিখছি না ওইখানে। Mitochondria and plastid also divides by binary fission. There is another evidence which are present in prokaryotic cell. এটা হচ্ছে presence of inclusion bodies. প্লাস্টিডের মধ্যে আমরা ইনক্লুশন বডি পাই। তো প্লাস্টিডের যে প্লাজমিক রিজিয়নটা আছে, এখানে আমরা কিছু স্টোরড সাবস্টেন্স পেতে পারি। যেমন মোস্ট প্রবেবল স্টোরড সাবস্টেন্স হচ্ছে স্টার্চ গ্রেনিউল। স্টার্চ জমে থাকতে পারে। তো প্লাস্টিডের আউটার ইনার প্লাস্টিডের মধ্যে 70S রাইবোজোম, মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াতে যেখানে আমরা 70S রাইবোজোম লিখেছি, যেখানে 70S রাইবোজোম লিখেছো, এখানে একটা লিখতে পারো 55S রাইবোজোম। কোথায় পাওয়া যাবে? ইন ভার্টিব্রেটস। মানে কি বলেছি যে ভার্টিব্রেটের মধ্যে, তাহলে বাকি সব জায়গায় ভার্টিব্রেট তো অনেক, ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, বার্ডস, ম্যামালস সবাই ভার্টিব্রেট। ভার্টিব্রেটের সেলের ভিতরে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে অনেক জায়গাতেই 70S এর বদলে পাওয়া যায় 55S রাইবোজোম। তাহলে 55S রাইবোজোম মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যেতে পারে।
প্লাস্টিডে অলওয়েজ 70s। প্লাস্টিডের মধ্যে এমন কিছু ফ্ল্যাট মেমব্রেনাস ব্যাগ, তো ফ্ল্যাটেন্ড মেমব্রেনাস ব্যাগ, these flat membranous bags are called thylakoid। থাইলাকয়েড, থাইলাকয়েডের ভেতরে যে স্পেসটা আছে, দ্যাট ইজ লুমেন অফ থাইলাকয়েড। এক একটা ব্যাগের মানে এক একটা থাইলাকয়েডের মেমব্রেনটাকে যখন দেখবো, থাইলাকয়েড মেমব্রেন কন্টেন্স ক্লাস্টার অফ ফটোসিনথেটিক পিগমেন্টস। দেখা যায় মেমব্রেনের মধ্যে কতগুলো কালার্ড এরিয়া, তো মেমব্রেনের মধ্যে কতগুলো কালার্ড এরিয়া, সো উই কল ইট ক্লাস্টার অফ ফটোসিনথেটিক পিগমেন্টস। আমি জানি ফটোসিনথেটিক পিগমেন্টস ক্লোরোফিল হতে পারে, ক্যারোটিন হতে পারে, সেটা আমি পরে আসছি। বাট থাইলাকয়েডের মেমব্রেনে থাকে, এটা একটা কমন মিসকনসেপশন হয়। তুমি ভাবো যে থাইলাকয়েডের ভেতরে থাকে না, ওরা থাকে মেমব্রেনের মধ্যে। So thylakoid membrane contains cluster of photosynthetic pigments and the cluster is called quantosome। এই ক্লাস্টারটাকে একসাথে বলা হবে কোয়ান্টোজোম। The stack of thylakoid is called granum, and the gel-like region is called stroma. You have this circular DNA. Circular DNA থাকবে, 70s রাইবোসোম থাকবে, এগুলো সব স্ট্রোমার মধ্যে ভাসছে। So they are floating on the stroma. Even this granum is floating on the stroma. তাহলে এই স্ট্যাক গুলো স্ট্রোমার মধ্যে ফ্লোট করছে। বাট দেয়ার আর সাম লং থাইলাকয়েড, এমন কিছু থাইলাকয়েড আছে যেগুলো এত লম্বা যে ও একটা গ্রানা থেকে আরেকটা গ্রানা কানেক্ট করে দিচ্ছে। দেয়ার আর সাম থাইলাকয়েডস which can connect one granum to another granum, so we can call it intergranal thylakoid। দুইটা গ্রানার মাঝখানে থাইলাকয়েড, ইন্টারগ্রানাল থাইলাকয়েড। আর ইন্টারগ্রানাল থাইলাকয়েডেরই আরেকটা নাম হচ্ছে কি স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। Now these photosynthetic pigments, ওরা একটা সোলার প্যানেলের মতো। দ্যাট মিনস লাইট পড়লে এই লাইট এনার্জিটাকে কনভার্ট করতে পারবে অন্য এনার্জি ফর্মে। তো photosynthetic pigments can convert light energy into chemical energy। তো photosynthetic pigments যখন অনেকগুলো একসাথে থাকে আমরা এটাকে বলি কোয়ান্টোজোম। ওরা যখন একসাথে ক্লাস্টার বানিয়ে রাখে, আর এইখানে পিগমেন্টস গুলো লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারছে।
কিছু পিগমেন্ট যদি দেখি, আমার কাছে একটা এরকম পিগমেন্ট আছে C55 H72 O5 N4 MG, তেমন কিছু পিগমেন্ট আছে, এটা আসলে ক্লোরোফিল। ক্লোরোফিল A B হতে পারে, দেখবো। তো ক্লোরোফিল ইজ এ ফটোসিনথেটিক পিগমেন্ট, বাট ক্লোরোফিল ছাড়াও কিছু পিগমেন্ট আছে লাইক ক্যারোটিনয়েডস, লাইক xanthophyll, like phycoerythrin, like phycocyanin. All of them are the photosynthetic pigments. তাহলে ওরা একসাথে থাকতে পারে অন দ্য মেমব্রেন। তবে কমন কোয়েশ্চেন হচ্ছে এই মেমব্রেনের মধ্যে যে পিগমেন্টস গুলো থাকবে ওরা কি ওয়াটার সলিউবল হবে না ফ্যাট সলিউবল হবে? ফ্যাট সলিউবল, বিকজ মেমব্রেন ইজ মেইনলি phospholipid. So photosynthetic pigments are fat soluble. There are some other pigments like anthocyanin. তো অ্যান্থোসায়ানিন বলে একটা পিগমেন্ট আছে, ব্লু কালার পিগমেন্ট। তো একটা পিগমেন্ট আছে অ্যান্থোসায়ানিন, ব্লু কালার পিগমেন্ট। এইটা ওয়াটার সলিউবল, আর ওয়াটার সলিউবল হলে it is not present in thylakoid, it will be present in vacuole। কোন ভ্যাকিউল? স্যাপ ভ্যাকিউল। তো প্ল্যান্টের মধ্যে আছে স্যাপ ভ্যাকিউল, তো ফাউন্ড ইন স্যাপ ভ্যাকিউল। তাহলে মোস্টলি যে ব্লু কালার ফ্লাওয়ার্স গুলো হয়, তো ব্লু কালার ফ্লাওয়ার গুলোর মধ্যে পিগমেন্টটা মেইনলি ভ্যাকিউলের মধ্যে আছে। আর অন্য কালারের মধ্যে মোস্টলি রেড কালার ফ্লাওয়ারের মধ্যে পিগমেন্টটা কিসের মধ্যে আছে? প্লাস্টিডের মধ্যে আছে। কি বলছি যে ব্লু কালার, একটা ফুল ব্লু কালার, যেমন সবচেয়ে কমন একটা ফুল যেটা জলের মধ্যে হতে থাকে, ওয়াটার হায়াসিন্থ প্ল্যান্ট। জানো তো জলের মধ্যে এরকম কিছু গাছ আছে, কচুরি পানা বলা হয়। এগুলো যদি অনেক বেশি জমতে থাকে ওদের মধ্যে কিছু ব্লু কালার ফ্লাওয়ার আসতে থাকে। এই ব্লু কালার ফ্লাওয়ার গুলোর মধ্যে যে পিগমেন্টটা রেসপন্সিবল দ্যাট ইজ অ্যান্থোসায়ানিন, এটা ওয়াটার সলিউবল, এটা স্যাপ ভ্যাকিউলে থাকে। বাট ফ্লাওয়ারটা যদি অন্য কালার হয়, ইয়েলো কালার ফ্লাওয়ার, দেন মোস্টলি পিগমেন্টটা আছে কোথায়? প্লাস্টিডের ভেতর, ওইটা ভ্যাকিউলের মধ্যে না। তাহলে পিগমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট রিজনে থাকতে পারে। তো বাস আমরা এখানে টাইপস যেগুলো ক্লোরোপ্লাস্ট, মানে এখানে সব পিগমেন্ট থাকতে পারবে। তো ক্লোরোপ্লাস্ট কন্টেইনস chlorophyll along with other pigments. তো তো অন্য পিগমেন্ট থাকুক কোনো অসুবিধা নেই, but it must contain chlorophyll.
Chromoplast, it contains all other pigment except chlorophyll. তো ক্লোরোফিল ছাড়া বাকি সব পিগমেন্ট থাকতে পারে। লিউকোপ্লাস্ট, it contains no pigment and it is specialized for storage. So specialized for storage of food. So if the food is carbohydrate, তো কার্বোহাইড্রেট স্টোর করতে পারে, ফ্যাট স্টোর করতে পারে, প্রোটিন স্টোর করতে পারে। তাহলে ওর ভিতরটায় গ্রানা থাকবে না। আমরা এই প্লাস্টিড গুলোকে বলবো এ গ্রানাল। যদি গ্রানা না থাকে, then these plastids are called agranal plastid. Absence of grana. সো যদি কার্বোহাইড্রেট স্টোর করে তাহলে লিউকোপ্লাস্টের নাম হয়ে যায়, লিউকোপ্লাস্টের নামটাই হয়ে যায় অ্যামাইলোপ্লাস্ট। যদি প্রোটিন স্টোর করে এলিউরোপ্লাস্ট, যদি ফ্যাট স্টোর করে এলায়োপ্লাস্ট। So the name of leucoplast changes with the food that it is storing. Chromoplasts are found in ফ্রুটের মধ্যে যত কালার হয়। ধরো একটা একটা ম্যাঙ্গো গ্রিন কালারের ছিল, আস্তে 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 এটা রেড কালার বা ইয়েলো কালারের হয়ে গেছে। দ্যাট মিনস ওর ভেতরে ওই ম্যাঙ্গোটার সারফেসে যতগুলো ক্লোরোপ্লাস্ট ছিল ওইগুলো আস্তে আস্তে কিসে কনভার্ট হয়ে গেছে? ক্রোমোপ্লাস্টে কনভার্ট হয়ে গেছে। যে কোনো ফ্রুটের আউটারমোস্ট কাভারিংটাকে আমরা বলি এপিকার্প। ফাউন্ড ইন এপিকার্প অফ ফ্রুট। ফাউন্ড ইন ফ্লাওয়ার্স, মানে ফ্লাওয়ারেরও স্পেসিফিক পেটালস। তাহলে ফ্রুটের কাভারিং তো পেটেলস এর মধ্যে, or even in leaves, তাহলে অনেক কালার্ড লিভস। তো আমরা কি দেখবো যে এই তিনটা প্লাস্টিড নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। তো এখন ক্লোরোপ্লাস্ট আছে, আস্তে আস্তে ক্রোমোপ্লাস্ট হতে পারে, আস্তে আস্তে লিউকোপ্লাস্ট হতে পারে। প্লাস্টিড ওদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। ঠিক আছে, আজকে लिए बस इतना ही।